গোপাল পাঠা এই নামটি কয়েকদিন ধরেই বেশ চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সম্প্রতি কলকাতায় বিবেক অগ্নিহোত্রী পরিচালিত একটি হিন্দি চলচ্চিত্র দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ হয় 16 আগস্ট। এরপরই গোপাল মুখোপাধ্যায় নামটি সবার সামনে উঠে আসে। চলচ্চিত্রে গোপাল মুখোপাধ্যায়ের চরিত্রটি যেভাবে দেখানো হয়েছে তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়, যা আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি। বিতর্কের মূল কারণ হলো এই চলচ্চিত্রে গোপাল মুখোপাধ্যায়ের ছবি যেভাবে তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণ ভুল বলে দাবি করা হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি আলোকপর্ণা ইনফরমেটিভ হিস্ট্রি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি গোপাল মুখোপাধ্যায় সম্পর্কে এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যেটি হয়তো আগে কখনো আলোচিত হয়নি। দেশপ্রেম মানে শুধু তলোয়ার হাতে যুদ্ধে নামা নয়, কখনো কখনো তা লুকিয়ে থাকে বুদ্ধি, সাহস আর পরিকল্পনার নিখুঁত সমন্বয়। আজ আমরা বলবো কলকাতার সেই কিংবদন্তি ব্যক্তিত্ব গোপাল পাঠার গল্প। 1913 সালে উত্তর কলকাতার বউবাজারের মঙ্গলা লেনের একটি বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন গোপালচন্দ্র মুখোপাধ্যায়, যাকে সবাই এক নামে চিনত, গোপাল পাঠা। পাঠা ডাকনামটি এসেছিল তার মাংসের দোকানের জন্য। ছোটবেলা থেকেই তিনি বেশ সাহসী ছিলেন এবং বন্ধুদের কাছেও তিনি বেশ জনপ্রিয় ছিলেন। শহরের অলিতে গলিতে ব্রিটিশদের অন্যায়, মুসলিম লীগের দাঙ্গা এবং স্থানীয় গুন্ডাদের সন্ত্রাস দেখেই তিনি বড় হয়েছিলেন। এই অন্যায় মেনে নেওয়ার মানুষ তিনি ছিলেন না। 1946 সালের আগস্ট মাস। কলকাতা তখন উত্তাল ডাইরেক্ট অ্যাকশনদের দাঙ্গায়। চারিদিকে খুন, দাঙ্গা, আগুন, আর্তনাদ, চারিদিকে শুধু রক্তের গন্ধ। মুসলিম লীগ সমর্থকেরা হিন্দুদের ওপর আক্রমণ শুরু করলো। গোপাল পাঠা তখন ঢাল হয়ে দাঁড়ালেন। গোপাল বুঝলেন এই পরিস্থিতি সামলাতে প্রশাসন বা পুলিশ কিছুই করবে না। তাই তিনি নিজেই সংগঠিত করলেন পাড়ার তরুণদের। সশস্ত্র প্রতিরোধের জন্য তৈরি হলো দল, হিন্দু জিমনেসিয়াম। গোপালের নেতৃত্বে কলকাতার বিভিন্ন হিন্দু পাড়ায় গড়ে উঠল আত্মরক্ষার ঘাঁটি। বাঁশ, লাঠি, বোমা, বন্দুক যেটুকু পাওয়া যায় তাই দিয়ে তারা রক্ষা করলেন অসংখ্য পরিবারকে। তিনি শুধু লড়াই করতেন না, পরিকল্পনা করতেন। কোন রাস্তা বন্ধ হবে, কোথায় টহল বসাতে হবে, কিভাবে আক্রমণকারীদের রুখতে হবে, সবটাই নিখুঁতভাবে সাজিয়ে দিতেন তিনি। গোপাল পাঠা শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন মানুষের আস্থা। আতঙ্কিত মানুষ যখন আশ্রয়ের খোঁজে রাস্তায় ঘুরে বেড়াতো, তখন গোপালের বাড়ি হয়ে উঠত সুরক্ষার ঠিকানা। হাজার হাজার মানুষ পরবর্তীতে বলেছেন, গোপালদা না থাকলে আমরা হয়তো বাঁচতাম না। গোপালের সাহস আর বুদ্ধিতে এতটাই ভয় পেয়েছিল ব্রিটিশ প্রশাসন যে তারা তাকে গ্রেপ্তারের পরিকল্পনাও করেছিল। কিন্তু গোপালের জনপ্রিয়তা আর স্থানীয় সমর্থন এতটাই প্রবল ছিল যে কেউ তাকে ছুঁতেও পারেনি। 1947 সালে দেশভাগ হলো, ভারত স্বাধীনতা পেল। কিন্তু স্বাধীনতার আনন্দের মাঝেও গোপাল বুঝলেন বিভেদের আগুন তখনও ঠান্ডা হয়নি। তিনি তার প্রভাব আর শক্তি ব্যবহার করেছিলেন শান্তি বজায় রাখতে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি রাজনীতি থেকে দূরে সরে গেলেন, কিন্তু মানুষের মধ্যে তার প্রতি শ্রদ্ধা ছিল অটুট। গোপালচন্দ্র মুখোপাধ্যায় এক সাধারণ মানুষ ছিলেন, যিনি হয়ে উঠেছিলেন শহরের এক অজানা নায়ক। সাহস, বুদ্ধি আর মানবিকতায় তিনি লিখেছিলেন প্রতিরোধের এক অনন্য অধ্যায়। তিনি প্রমাণ করেছিলেন যেখানে অন্যায়ের বিরুদ্ধে মানুষ একত্র হয় সেখানেই জয় নিশ্চিত। 1947 সালে গণধর্ম প্রতি আহ্বান নিয়ে যখন সমাজ অস্ত্রত্যাগ করেছিল, তখন গোপাল পাঠা বিশাল আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলেছিলেন, এই অস্ত্র দিয়েই আমি আমার অঞ্চলের মানুষদের বাঁচিয়েছি, আমি এক নখও হস্তান্তর করব না। তিনি প্রশ্ন করতেন, গান্ধীজি কোথায় ছিলেন যখন গ্রেট কলকাতা কিলিং চলছিল? পরবর্তীতে তিনি নিয়েছিলেন মানবিক দায়িত্ব। ন্যাশনাল রিলিফ সেন্টার ফর ডেস্টিটিউটস নামে একটি শরণার্থী সেবা কেন্দ্র তৈরি করে পরিচালনা করেছিলেন। অবসরে থেকেও তিনি হিন্দু সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ সংযোজক হিসেবে কাজ চালিয়ে গেছেন। সমালোচনার পরিপ্রেক্ষিতে তিনি কিছু মানুষের কাছে বীর, কারণ কলকাতা বাঁচিয়েছিলেন। আবার কেউ কেউ তাকে গরিব দরিদ্রের রক্ষা কবচ হিসেবেও দেখেছিলেন। অপরদিকে অন্যান্যরা তাকে আক্রমণমুখী গ্যাংস্টার কিংবা কসাই বলেও জানিয়েছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র দ্য বেঙ্গল ফাইলসে তাকে মুসলিম ঘৃণার কসাই হিসেবে দেখানো হলে তার নাতি শান্তনু মুখার্জি সেটি ইতিহাস বিকৃতির অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন এবং এফআইআর করেছেন, কেননা সত্য হলো তিনি নিরপরাধ মুসলিমদেরও রক্ষা করতেন। প্রতিপক্ষের চোখে তিনি ছিলেন ক্রিমিনাল, কিন্তু বাকিদের চোখে ছিলেন বীর, যিনি কলকাতা রক্ষা করতে গিয়েছিলেন।
অস্ত্র হাতে তিনি লড়াই করেছিলেন, কিন্তু মানবতাবোধ, ন্যায় ও সহানুভূতির দ্বারা পরিচালিত ছিল তার প্রতিটি পদক্ষেপ। কার্টুন শিল্প কিংবা স্টিরিওটাইপে বন্দী না হয়ে তাকে স্মরণ করা উচিত সাহস, দ্বৈত চরিত্রের সংঘর্ষ এবং দায়িত্বের মাধ্যমে। এটাই ছিল গোপাল পাঠার গল্প, এক মানুষ, এক কিংবদন্তি, যিনি কলকাতার ইতিহাসে অমর হয়ে থাকবেন। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান, লাইক শেয়ার করুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। এবং আপনি যদি কোনো নতুন ভিডিও দেখতে চান সেটি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।